সুপ্রিয় সুধী, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের বর্ণমালা রক্তে ধোয়া, সংগ্রাম থেকে সংগ্রামে প্রতিধ্বনি তোলে আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের বাংলা ভাষার বাক্য নিচয়। আমরা জানি আমাদের এই বর্ণমালা বিজ্ঞান মনস্ক এক বর্ণমালা। আমাদের ধ্বনিগুলো কিন্তু অসম্ভব বিজ্ঞান মনস্ক, এবং এর প্রত্যয়, এর প্রচল, এর সমস্ত ব্যাকরণিক যে অভিধান, সেখানেও কিন্তু রয়েছে হাজার বছরের অভিজ্ঞতা, হাজার বছরের মানুষের কর্মফলের এক সমষ্টি। আমাদের এই যে 21-এর বইমেলা, এই বইমেলার ভেতর দিয়েই আমরা বুঝি যে আমাদের বর্ণমালার শক্তিটা কেমন, আমাদের বর্ণমালা কিভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আমাদের বর্ণমালা কিভাবে উদ্দীপ্ত করে আমাদের সংগ্রামে। জুলাই 36-এ আমরা দেখেছি যে কি অসাধারণভাবে মানুষ এই বর্ণমালা দিয়ে গান করেছে, কবিতা লিখেছে, স্লোগান তুলেছে। অর্থাৎ বাংলা ভাষার যে শক্তি, যে অমিত প্রাণ, তা কিন্তু পৃথিবীর যে কোনো ভাষার চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে আমি বিশ্বাস করি। আজকে আমাদের অক্ষরের গল্পের আয়োজনে আছেন দেশের হার্টথ্রোব শিল্পী, বিখ্যাত শিল্পী, শুধু বললেই ভুল হবে না, 50 বছর ধরে গান লিখছেন, সুর করছেন, গাইছেন, এবং সেই গান আন্তর্জাতিক মানের। নকিব খান, কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি নকিব ভাই, অনেকদিন পরে দেখা। মাঝে মাঝে মনে হয়, কিন্তু এই যে আমাদের নাগরিক ব্যস্ততা, এক জায়গা থেকে আর এক জায়গায় যাব 2 ঘন্টা লেগে যাবে। আসলে এই 2 ঘন্টা যে কিভাবে যায়, আনবিলিভেবল। আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। কত সরকার এলো, কত সরকার গেল, প্রমিস করলো আমরা সব ঠিক করব, কিছুই হয় না। আসলে সংস্কার তো আগে এটাই হতে হবে। অ্যাবসলিউটলি। একজন শিল্পী গান করতে যাবে, সে তো টেলিভিশন পর্যন্ত পৌঁছতে তার গলা খারাপ হয়ে যাবে। একদম পারফেক্টলি বলেছেন এটা, তাই না? তো এইসব জায়গায় সংস্কার দরকার। আর সংস্কার আরেক জায়গায় দরকার নকিব ভাই, সেটা হলো যে রেমুনারেশন, রয়্যালিটি শিল্পীদের। জি, আমরা তো সবসময় বলে থাকি দুটো জিনিস খুব অভাব, সম্মান এবং সম্মানী। শিল্পীদের এই দুটো জিনিস দরকার। আমাদের যারা মিউজিক নিয়ে কাজ করি, খুবই দুঃখজনক আসলে। এই আমরা যখন চিন্তা করি এত বড় বড় মেধা বাংলাদেশে আছে, বাট এরা না পাচ্ছে। এত গান করেছেন, এত মানে মানুষ, 20 কোটি মানুষের দেশ, 10 কোটি মানুষ হয়তো আপনার গান শুনে ভালোবাসছে, কিনেছে, গান নিয়ে করছে, কিন্তু রয়্যালিটি নাই। ইউরোপে একজন শিল্পী কিংবা মার্কিন একজন শিল্পী, তারা যখন গান করে, তাদের একটা রেকর্ড কিংবা একটা সিডি কিংবা একটা ইউটিউব যখন তাদের হিট হয়, তখন তারা কত টাকা পায়? বিদেশে তো আপনি একটা গান হিট করা মানে আপনার 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সো ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশে হয় কি অবস্থা? আমরা একেবারে ডিপ্রাইভড যাকে বলে। আমরা কি সব জায়গায় এরকম ডিপ্রাইভ হতে থাকবো? আমার কাছে মনে হয় নতুন প্রজন্ম আসছে এখন, বাংলাদেশ 2.0-তে আমরা আছি এখন, ইনশাআল্লাহ এখন হবে। আমার কাছে মনে হয় এই পরিবর্তনটা আমরা পজিটিভলি দেখি। এর সঙ্গে যুক্ত করব যে কোনো শিল্পী, কবি, শিল্পী, সাহিত্যিক একদল আছে রাজপথে, একদল আছে রাজসভায়। রাইট, তাই না? এই যে জুলাই বিপ্লব, এটা নিয়ে একজন শিল্পী হিসাবে আপনার কি মত? আমরা কি মানুষ? আমরা কি এইভাবে চলতে পারে মানে একটা দেশ? এবং যখন রাস্তায় পাখির মতো গুলি করে মানুষ মারছে, এবং আমাদের ছোট ভাইরা, ভাই বোনরা, বাচ্চা ছেলেদের রক্তাক্ত রাজপথ হয়, এটা সহ্য করার মতো না। এগুলি কি বলবো, বলার ভাষা নেই আসলে। তো আমরা নিশ্চয়ই বাংলাদেশ জুলাই 36 পরবর্তী সিচুয়েশন আমরা যেটা আশা করব, যে এই প্রজন্মের কাছে, জেন জি যাকে বলি, তারা কিন্তু অনেক ক্রিয়েটিভ, অনেক সাহসী, ওরা পেরেছে। এদের নিয়ে কি কোনো গান করেছেন এবার? করার ইচ্ছা আছে, গান করি আমরা তো। আমাদের গানগুলো অনেকগুলো গান ওরা করেছে, যেমন এই যে কারারে লৌহ কপড়া, এগুলো নজরুল তৈরি করে গেছে, অনেক গান ওরা ওখান থেকে করেছে, এগুলো আমরাও করেছি। বাট নতুন করতে হবে, নতুন কিছু কাজ করতে হবে, এবং ইয়াং জেনারেশন ওরা খুব ট্যালেন্টেড। এই যে আমাদের নতুন প্রযুক্তির বিশ্ব, তাই না? এবং সেই প্রযুক্তির বিশ্ব কিন্তু সারা পৃথিবীতে, এই জেনজি বললেন, এরা কিন্তু যুক্ত হয়ে আছে প্রযুক্তি বিশ্বের সঙ্গে। এবং আপনি কি মনে করেন যে এই যে আগ্রহ নিয়ে, যে লক্ষ্য নিয়ে রক্ত দিল, সে রক্ত ব্যর্থ হবে? আমি মনে করি না, ব্যর্থ হবে না, হতেই পারে না। আপনার জীবনের শুরু তো একটা সংগ্রামশীল সময়ের ভেতর দিয়ে, নাকি? জি। সেই সময়টা কি এই সময়ের সঙ্গে মেলানো যায়? তখন আরেক ধরনের সংগ্রাম। তখন তো আমার জন্ম হয়েছিল 1958-এ, 58 সালে। স্বাধীনতা সংগ্রাম তো কিছু দেখেছি, হ্যাঁ, যদিও ছোট ছিলাম, বাট দেখেছেন, মনে পড়ে সবকিছু। জাতি হিসাবে তো সারা জীবন রক্তই দিয়ে গেলাম, আমাদের কাজ খালি রক্তই দেয়া। এইভাবেই তো হয়, একটা এভলিউশন হতে 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 জাতিটা দাঁড়িয়ে যায়।
আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে বাংলাদেশও এভাবে দাঁড়িয়ে যাবে, আমি খুব আশাবাদী। আগে প্রথম জীবনে আপনার তো গিটার দিয়ে স্প্যানিশ গিটার সব আপনি ব্যবহার করলেন আপনারা, তো বাংলার যে বাদ্যযন্ত্রগুলো যেগুলো ধরেন বাঁশি কিংবা একতারা কিংবা খোল, তারপরে মাদল, এইগুলার ব্যবহার কি আমরা আধুনিকভাবে করতে পারি, আমরা কি নবায়ন করতে পারি? আমি তো নিজেই করেছি, মনে করেন যে আমাদের হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, এই গানগুলোতে কিন্তু আমরা এই দেশি যন্ত্র ব্যবহার করেছি এবং ওয়েস্টার্ন মিউজিক কম্পোজিশনের সাথে এটা অ্যাড পাঁচ করেছি। হ্যাঁ, সো এটা সম্ভব, কিন্তু এটাকে প্রপারলি ইউজ করতে হবে এবং জেনে বুঝে ইউজ করতে হবে, যেটা আমরা অনেক সময় ভুল করে থাকি। প্রথম যখন ব্যান্ডে আপনারা ঢুকলেন তখন আপনাকে ভেবেছিলেন যে এটা বড় সাফল্য আসতে পারে? না, এটা তো আসলে শখে গান বাজনা শুরু করছি, ব্যান্ড করছি চিটাগাং থেকে, চট্টগ্রামে বসে। প্রথম ব্যান্ডের নাম হচ্ছে বালার্ক, আমার বড় ভাই, আমি, আমার ছোট 3 ভাই মিলে বালার্কটা করছি 1972-তে, জাস্ট দেশ স্বাধীন হয়েছে মাত্র। তখন আমরা কক্সবাজারে শো করেছি, ওপেনিং কনসার্ট করেছি। সো এটা এখনো চিন্তা করি কিভাবে করেছি তখন। আর মাত্র তখন কিভাবে নিল এই জিনিসটাকে? ভালো, অসাধারণ সাফল্য ছিল। মনে আছে সেই গান? হ্যাঁ, একটা ইনফ্যাক্ট আমার বড় ভাই সুরকার ছিলেন, আর তখন আমি সুর করা শুরু করিনি, কারণ তো অনেক ছোট। আপনার বড় ভাইয়ের নামটা? জিলু খান। তো ওনার একটা গান এখন আমার মনে আছে, এবং সেই গানটা গেয়ে আমি সোলসে একটা হোল বাংলাদেশ ব্যাপী একটা কম্পিটিশন হয়েছিল, ব্যান্ড মিউজিক কম্পিটিশন, সেখানে আমি এই গানটা গিয়ে ফার্স্ট হয়েছিলাম, সোলস চ্যাম্পিয়ন হয়েছিল। শুনতে চাই সত্যি। আচ্ছা, যে আমি খালি গলা শুনাই। মনে করো, মনে করো, মনে করো, এখন অনেক রাত, পৃথিবী ভীষণ ক্লান্ত, মনে করো ঘুমে বিভোর, কেউ জেগে নেই, শুধু তুমি আর আমি, মনে করো, মনে করো, মনে করো। তখন তরুণরা গানটা খুব নিল, খুব খুব হিট ছিল। মন শুধু মন ছুঁয়েছে, তারপরে তো আরো বেশি ছিল। হ্যাঁ, ওই মন শুধু মন ছুঁয়েছে একটু গান করেন না? আচ্ছা, মন শুধু মন ছুঁয়েছে অবশ্য একটু পরে করেছে, যে ওটা আমি তো কম গান লিখেছি, সবচেয়ে বেশি ধরেছিল মনের মধ্যে মন শুধু মন ছুঁয়েছে। এটা আমি লিখেছি যখন খুব একেবারে সুরও তো আপনার? হ্যাঁ, না, সুর আমার বড় ভাইয়ের, লেখা আমার জিলু ভাইয়ের সুর। তো মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। এই যে মন শুধু মন ছুঁয়েছে এরকম একটা শব্দ হতে পারে, এটা ভাবাটাও কিন্তু চিত্রকল্পটা মানে একটা রূপকাশ্রয়ী কথা, খুব মানে কাব্যিক, তাই না? খুবই কাব্যিক, খুবই কাব্যিক এবং বেশ অসাধারণ। যখন ক্রমাগত আপনার গানগুলো হিট করছে, যখন ক্রমাগত মানুষ গানগুলো নিচ্ছে, তখন আপনার কি মনে হলো যে আপনি খালি গানই গাইতে থাকবেন, চাকরি বাকরি আর করবেন না নাকি? চাকরি বাকরি করবো এটাও কখনো চিন্তা করিনি, আবার করবো না সেটাও চিন্তা করিনি। আমরা পড়ালেখা কিন্তু চালিয়ে গিয়েছিলাম এটার সাথে সাথে, গানের সাথে সাথে। আপনার গানের মধ্যে এরকম মিস্ট্রিসিজমও দেখেছি আমি, একটা মিস্ট্রি আছে, হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, এই গানটার কথা অনেকে বলে। হ্যাঁ, এটা আসলে লিখেছেন শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই, খুবই মানে ইন্টারেস্টিং কথা এবং খুবই বোল্ড একটা কথা। এই জন্য আমি বলছি যে একটু মিস্ট্রি, জি জি, অসাধারণ। কিন্তু এই গানটা একটু করেন। হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে, মন উড়ন্ত কোনো বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে, হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে। দুর্দান্ত। দেখেন, এর মধ্যে কিন্তু একটা চিরায়ত সত্য, এবং রবীন্দ্রনাথ বলছেন যে যে শিল্প, যে সঙ্গীত, যে কবিতা নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সেটি চিরায়ত শিল্প। অসাধারণ সব গানের স্রষ্টা, প্রেমের গানও গাইছেন। ভাবি কি বলে? ও তো খুশি, পজিটিভ, খুব পজিটিভ, কারণ সবাই পছন্দ করছে, দেখছে। একটু দেরি টেরি হলে জিজ্ঞেস করে না কোথায় গেছিলা? এটা আমি খুব লাকি আসলে। আমার বাবা মাও কখনো জিজ্ঞেস করে নেই, আমার ওয়াইফও কখনো জিজ্ঞেস করে নেই, খুব লাকি।
ও গড, খুব ভালো সাপোর্ট পেয়েছি আসলে ফ্যামিলি থেকে। পেয়েছেন না? কারণ সম্ভব হতো না, কারণ আমি সারাদিন চাকরি করি, তারপরে আবার গান তারপরে করেন। গান বাজনা করি, তো ফ্যামিলিকে সময় দেওয়া সময় দেওয়া খুব কঠিন, টাফ হয়ে যায়। তো এটা মেনে নিচ্ছি, এটা বেশি। আপনার ফ্যামিলির বাচ্চাদের মধ্যে কেউ গান করে? আমার মেয়ে গান করতো, অবশ্য সে এখন আর করে না, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আমাদের দেশের মেয়েরা বিয়ে হওয়ার পরে অনেক কিছু ছেড়ে ছেড়ে দেয়। দেয়, হ্যাঁ। তা আপনার গান কি ভাবি শোনে গোপনে? হ্যাঁ হ্যাঁ, শোনে? শুনে অবশ্যই শুনে। এবং আমাকে বলে এই গানটা এরকম এরকম বলে বলে না? তো বাহ, ফ্যান্টাস্টিক। আপনার বাবা মা? আমার বাবা তো প্রধান শিক্ষক ছিলেন, উনি, বাবা মা কেউ বেঁচে নেই। আমার নানা আমার খুব বড় কাওয়াল ছিলেন, কাওয়ালি গাইতেন। উনি কলকাতার থেকে ওনার অনেক রেকর্ড বের হয়েছিল, উনি কলকাতার শিল্পী ছিলেন। সো মার দিক থেকে বাবার দিক থেকে দুদিক থেকে সাপোর্টটা পেয়েছি আসলে। এটা কিন্তু আপনি যখন অনেক বড় শিল্পী বাংলাদেশের নাকিব খান, সবাই চেনে, সবাই আপনাকে ভালোবাসে, তো বাবা আমাকে গর্ববোধ করতো না? তখন তো ওনারা দেখেনি আসলে আমার তখন সেই জায়গাটা পৌঁছতে পারেন। কারণ আমরা তো, বাবা খুব আগেই মারা গেছেন। মা একটু মা দেখেছে, বাট বাবা একেবারে, আমি যখন, তখন ইউনিভার্সিটি ভর্তি হয়নি, ইন্টারমিডিয়েট পাস করেছি, মানুষের গড় আয়ুটা কম ছিল, তখন উনি চলে গেছে আর কি। হ্যাঁ, তবে একটা জিনিস উনি খুব করতো যে ওনাকে সবাই আত্মীয়স্বজন অনেকে খুব বলতো, আর তোমার এত ব্রিলিয়েন্ট ছেলে, আমি ক্লাসে খুব ভালো রেজাল্ট ছিল সবসময়, তো এই ছেলেটাকে নষ্ট করে ফেলতেছে গান বাজনা থেকে। আব্বা একটা কথা বলছে, নষ্ট হয়ে গেল। হ্যাঁ, একটা কথা বলছে, আমার সারা জীবন এই কথাটা আমার মনে থাকবে। এবং সেটা হচ্ছে, উনি বললো যে আমার ছেলেকে আমি চিনি, এবং আমি দেখবা একদিন ও, এখন ওনার আব্বার নাম ছিল আইয়ুব খান। আইয়ুব খান খুব হেডমাস্টার হিসেবে খুবই নাম করা ছিল, সবাই ওনাকে আইয়ুব খানের ছেলে হিসেবে আমাকে চিনতো তখন। ও যে এখন আইয়ুব খানের ছেলে হিসেবে ওনাকে চিনে, একদিন নকিব খানের আব্বা হিসেবে আমাকে চিনবে। বাহ, এই যে দোয়া, পিতা যে দোয়া করলো এবং সে যে একটা গর্ববোধ করে আপনাকে নিয়ে, এটা অনেক বড়, এটা অনেক বড়। অনেক পিতা কিন্তু সেটা করে না, এবং এই কথাটা আপনি শুনে আপনার বুকটা তো ভরে গেছে। আপনার কাছে আমি এর পরে যে বিষয়টা জানতে চাইবো, আপনাদের সময়ে যে গানের জগৎটা আপনারা তৈরি করেছিলেন, এখন যে গানের জগৎ, সেই গানের জগতের যে শ্রোতা দর্শক, তারা কি আপনাদেরকে ভুলতে বসেছে কিনা? আমি উত্তর নেব, আমি ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নাকিব খান। আমরা বিরতি থেকে এসে তার এই প্রশ্নটি শুনব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। নকিব খানের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনারা সময়ে যে জগৎ গড়ে তুলেছিলেন, গানের একটা বিশাল জগৎ, নতুন একটা গানের জগৎ, ওয়েস্টার্ন মিউজিকে ঢুকে যাচ্ছিল আপনাদের মধ্যে, বাংলা গানের সঙ্গে একটা সম্মেলন হচ্ছিল, পৃথিবীর সারা বিশ্বের গান বাংলা গানের সঙ্গে কীভাবে যেন একীভূত হচ্ছিল, সুরে, কথায়, পারফরমেন্সে একটা বদল আসলো স্বাধীনতার পরে বাংলা গানের। এখনকার যে শ্রোতা দর্শক, সেই বদলের হাওয়া কি তারা পায়, নাকি তারা অন্যদিকে চলে যাচ্ছে? সংস্কৃতির প্রবাহমান নদীর মতো, এটা কখনো জলবদ্ধতার মতো নয় আসলে। সো যে কারণে মনে করি এটা প্রবাহমান, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা যখন জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয়, অনেক ধরনের চেঞ্জ হয়, সেভাবেই যাচ্ছে, ইভলিউশন হয় মিউজিকের। সো আমি মনে করি এটা চেঞ্জ হওয়ার মতো না, কারণ মানুষের যে সঙ্গীত প্রিয় বা এই ধরনের কালচারাল লাইনের সাথে যারা আছে, তাদের সাথে সবসময় যে চেঞ্জটা, সেটাকে ওয়েলকাম করা উচিত। আমিও তাই করছি, বিকজ আমাদের আগেও হয়তো তারা যারা যেরকম ছিল, আমরা সেই চেঞ্জটা মেনে নিয়েছি। আচ্ছা, আপনার আগের যে সুরকার শিল্পীরা ছিল, তাদের মধ্যে কাকে আপনার বেশি মনে পড়ে যে তারা এখনো পর্যন্ত বেঁচে আছে এবং আগামী দিনেও তারা থাকবে? অনেক আসলে আমি যে এই সাবকন্টিনেন্টের কথা বলি, যেমন সলিল চৌধুরী, R.D. বর্মন, S.D. বর্মন, এখনকার যুগে A.R. রহমান, আমি ভারতীয় প্রসঙ্গ বলছি। বাংলাদেশেও আপনি দেখেন যে আলাউদ্দিন আলী, লাকিয়া খান, আলম খান, আমিন ইমতিয়াজ বুলবুল, অসাধারণ, আজাদ রহমান। আমাদের একটা মিউজিক জাদুঘর থাকা দরকার আসলে, সেটা কিন্তু আমাদের নেই। আমরা একটা জাদুঘর বানিয়েছি নিষ্প্রাণ। আমাদের একাডেমিগুলো শুধু দৈনন্দিন রুটিন কাজের মধ্যে ব্যস্ত, কোনো ক্রিয়েশন, নতুন কোনো সৃজনশীলতা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে না। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের একটু দেশের বাইরে কোথাও গেলে দেখবো মিউজিকের একটা মিউজিয়াম থাকা দরকার, যেখানে সব শিল্পীদের ছবি থাকবে, তাদের আর্কাইভগুলো থাকবে, তাদের গানগুলো, তার কর্নার থাকবে, তাই না? এই শিল্পীগুলোর। তো আমরা কি বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে কাজটা করতে পারি না? অবশ্যই করতে পারি, আসলে আমরা চেষ্টা করা উচিত। এটা সরকারিভাবে তো অবশ্যই দরকার, না হলে অন্তত বেসরকারিভাবে হলে উদ্যোগ নিলে হয়তো সরকার সহযোগিতা করবে। আমরা তো সারাক্ষণ বসে থাকি সরকার বানিয়ে দেবে, হ্যাঁ, সেটা না, আমাদের নিজেদের উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, না হলে কিন্তু এই যে ইতিহাসটা তো সবসময় স্থির থাকে না, হারিয়েও যায় অনেক সময়। যেমন বাংলা গানের কথা আপনি একটু বলছিলেন, বাংলা গানের কিন্তু দুটো মূল উপজীব্য আছে।
একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস, আর হচ্ছে মেলোডি। এই দুটো গানকে, এই দুটো উপজীব্যকে বাদ দিয়ে কিন্তু বাংলা গান কখনো স্থায়ী হবে। এই জন্য একটা সত্যি কথা বলেন যে যে ফোক গানগুলো যখন আপনি মডার্ন গানের সঙ্গে মিউজিকের সঙ্গে মেলবন্ধন করেন, আমরা যেটা বলি ফোক, মডার্ন ফোক, তখন দেখবেন যে মানুষ বেশি নিচ্ছে। হ্যাঁ, এই যে হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, ফোক গির সাথে ব্লেন্ড করে না, এটা আচ্ছা কেন মানুষ কেমন হয়ে যায়। আর কোনো এরকম গান আছে নাকি ভাই আপনার? একটু শুনি। আচ্ছা, একটা গান আমাকে, আমি আচ্ছা কেন মানুষগুলো শুনেছেন আপনি? হ্যাঁ, না শুনেছি। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। খুবই সত্যি কথা, তাই না? সত্যি কথা, এবং ফোক টোন আছে, তাই না? এবং ওখানে আমরা ঢোল ব্যবহার করেছি, তারপরে ফ্লুট এবং দোতারা ব্যবহার করেছি, ওয়েস্টার্ন ইস্টে ব্লেন্ড করেছি আর কি। সেই গানটা লিখেছে আমার বন্ধু ডাক্তার মোহাম্মদ আরিফ, এবং আমরা বসেই গানটা তৈরি করা। দুর্দান্ত। তো আপনাদের বন্ধুরা এখনো যারা বেঁচে আছেন তাদের সঙ্গে যোগাযোগ হয়? হ্যাঁ, রেগুলার যোগাযোগ হয়। অবশ্য বেশিরভাগ দেশে নাই, আমি শুধু দেশে আছি, ওরা সব বাইরে। আপনি বন্ধুত্বকে কিভাবে মূল্যায়ন করেন? আমার কাছে বন্ধুত্বটা আসলে অনেক অনেক বড় ব্যাপার, কারণ রক্তের সম্পর্ক হচ্ছে, বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু বিশাল ব্যাপার। এবং আমি মনে করি অনেক সময় রক্তের সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষের জীবনে, প্রেরণা হয়ে দাঁড়ায়, যদি বন্ধুর মতো বন্ধু হয়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক সময় আমরা বন্ধু মনে করি আসলে, কিন্তু বন্ধু না, আসলে এরকম আছে। বাংলা চলচ্চিত্রে কি কখনো আপনাদের গান ব্যবহৃত হচ্ছে? আপনাদের? আমার গান ব্যবহৃত হয়েছে কিনা মনে নাই, তোরে পুতুলের মতো বোধ এটা হয়েছিল, গানটা হয়েছিল, বাট আর আমার মনে নাই, আর মনে হয় না। আমাদের চলচ্চিত্রের গানগুলো মনে হয় শুনলে সবই একই রকম। একটা সময় কিন্তু চলচ্চিত্রের গান অসাধারণ ছিল, ভালো গান ছিল। এখনো সেই গানগুলো শুনে মাথা খারাপ হয়ে যায়, তাই না? খুব সহজ সরল ভাবে, তাই না? লিরিক্স এত স্ট্রং ছিল, এখনকার কেন জানি ওই জিনিসটা আমরা পাচ্ছি না। আমার মাঝে মাঝে একটা গান খোঁজা যে অশ্রু দিয়ে লেখা গান যেন ভুলের জন্য, না? কি সুন্দর, অসাধারণ। এবং আজাদ খানের একটা খুব মডার্ন সুর ছিল, নকিব ভাই, ভালোবাসার মূল্য কত, আজাদ রহমান ভাইয়ের। এই গানটা একদম প্রচলিত গানের ধারণা ভেঙে একটা নতুন জায়গায় না নিয়ে গেল আমাদের। আপনার প্রিয় শিল্পী কারা? আমার প্রিয় শিল্পী আসলে এক একটা শিল্পীর মানে বৈশিষ্ট্য এক এক রকম, প্রত্যেকের কিন্তু গান, প্রত্যেকের জন্য গান কিন্তু ডিফারেন্ট হতে পারে, যার গলায় যেটা মানায়। তো সেই ধরনের সব ধরনের শিল্পী আমার ভালো লাগে, মানে প্রত্যেক কিন্তু স্বকীয়তা আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা সুরকারের দায়িত্ব কোন গানটা কার গলায় মানাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস, এটাও কিন্তু দরকার। এই জন্য অনেকে অবশ্যই ভুল করে যে একটা গান আরেকজন শিল্পীকে দিল, কিন্তু ওর গলায় হয়তো মানাচ্ছে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমাদের হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, এটা নীলুফার ইয়াসমিন গেয়েছিল, অসাধারণ। আমার মনে হচ্ছে ওর গানটা বোধহয় ওনার জন্য তৈরি করা। আপনার একটা হাস্কি ভয়েস ছিল। হ্যাঁ। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি নকিব ভাই গান নিয়ে? অনেক দিন তো হয়ে গেল গান নিয়ে, আসলে আমরা চিন্তা করেছিলাম যে বাংলা গানকে কীভাবে আন্তর্জাতিকতায় নেওয়া যায়, কারণ বাংলা ভাষা কিন্তু সপ্তম না অষ্টম ভাষাভাষী বোধ হয়, সপ্তম। কাজে সেই হিসেবে কিন্তু বাংলা গান, বিশেষ করে বাংলাদেশের বাংলা গান কিন্তু ওইভাবে ইন্টারন্যাশনালে যায়নি। আমাদের গানের নোটেশনগুলো, এই যে স্বরলিপি, মানে যেটা ইন্টারন্যাশনাল নোটেশন, যেটা ওগুলো ঠিক মতো করা হয় না, ওইগুলো যদি আমরা করতে পারতাম, সেটাও একটা ব্যাপার, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা সেখানে গেলে। আরেকটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইয়েগুলো, লেভেল কোম্পানিগুলো, মিডিয়াতে আমাদের যেতে হবে, এবং সেটা যেতে হলে আমাদের যে ক্যাটালগ, ইন্টারন্যাশনাল ক্যাটালগুলো, সেখানে ঢুকতে হবে। তো অনেকগুলো প্রসেস আছে, কপিরাইট ইস্যুস আছে, কপিরাইট ইস্যুসগুলো সলভ করতে হবে, কারণ এইগুলো না হলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ওরা নিবে না গান। কাজেই আমার মনে হয় এগুলো আমাদের এখন চিন্তা করা উচিত, এবং অলরেডি লেট। ইন্টারন্যাশনাল নোটেশন, যেটা গানের যে আন্তর্জাতিক যে নোটেশন, সেটা যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের গানগুলো দ্রুত ওরা তুলতে পারতো, তাই না? তো আমাদের সবচেয়ে বড় জায়গা হলো ফোক গান। আমি মনে করি আমাদের ফোক গান কিন্তু পৃথিবীর যে কোনো ফোক গানের চেয়ে অসাধারণ। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারতাম, এই গানের জগৎটাকে যদি আমরা একটু বাইরে নিয়ে যেতে পারতাম, যে একটা টান যখন সেই গানে দেয়, তাই না? পদ্মার ঢেউরেই ধরেন নজরুলের কি করে গেছে ওনারা, হারে মানে বিশাল ভান্ডার, এই ভান্ডার। এবং এই যে পাশে কলকাতার রিয়েলিটি শোগুলোতে আমাদের ফোক গান দিয়ে প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু আমরা চিনতে পারছি না। সেটাই লালন বলেছে না, নিজেরটা নিজে চিনতে পারিস না, সেটা হলো সবচেয়ে বড় সমস্যা। আপনি কি একদম হতাশ? না, আমি হতাশ না, আমি খুব আশাবাদী এই জেনারেশন নিয়ে, কারণ তারা অনেক বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি ক্রিয়েটিভ, এবং তার সাথে যোগ হয়েছে টেকনোলজি এমন একটা স্টেজ আসছে, এটা যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। তো একটা কথা মনে রাখতে হবে, আপনার যেন টেকনোলজির দাস হয়ে না যায়।
আমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে টেকনোলজিকে অ্যাজ এ টুল ব্যবহার করতে হবে, তাহলে আমরা পারবো। টেকনোলজির দাস হয়ে গেলে আমাদের ক্রিয়েটিভিটি আর থাকবে না। আপনি যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এটা তো টুল, এটা একটা ওটাকে কাজে লাগিয়ে আমাদের ট্যালেন্টটাকে বের করে আনতে হবে, সেটাই আমাদের দরকার আসলে। আপনি নিজে কখনো রাজনীতি করেছেন? না, কখনো করিনি। আপনি কি ধরনের দেশ পছন্দ করেন? বাংলাদেশ কি? আমি বাংলাদেশ পাগল। আমি হচ্ছে বাংলাদেশের জন্য আমি সবকিছু করতে রাজি, এরকম। এটা আমার দেশ, আমি কখনো বিদেশে যাব কল্পনা করিনি। অনেক সুযোগ এসেছিল জীবনে, বাট আমার দেশ ছেড়ে আমি কোথাও যাবো না। অসাধারণ একটা দেশ। এটাই তো রাজনীতি। দেশকে ভালোবাসার চেয়ে বড় রাজনীতি আর কিছু নেই। আপনার এই ভালোবাসার একটা গান শুনতে শুনতে শেষ করে দেব। আচ্ছা, আমি তাহলে একটা দেশের গান গাই আমার সুরে। যেগুলি গানটা অবশ্যই যদিও রিলিজ হয়নি, বাট তবু আমি করি। গানটা লিখেছেন, এখনো রিলিজ হয়নি। বাহ, এটা তো আমাদের অনেক বড় প্রাপ্তি। এটা আমার বড় ভাইয়ের বন্ধু মরহুম হানা ইসলাম, উনি লিখেছেন গানটি। বাংলা রূপ যদি চিলার দোবিলের মতো ঘুরে ঘুরে দেখতে পেতাম, জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো, রূপসী বাংলাকে আরো ভালোবাসতাম, 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 ভালোবাসতাম। বাহ, আমরা তো দেশকে ভালোই বাসতে চাই নকিব ভাই, অনেক বেশি করে বাসতে চাই। কখনো নিজের প্রাণের চেয়ে দেশ যে বড়, সেটা এবার ছেলেরা সেই প্রমাণ করে দিয়েছে, আত্মদান করে দেখিয়েছে। স্বাধীনতার সময় দেখিয়েছে, 52-এর ভাষা আন্দোলনে দেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেছে, 69-এর গণঅভ্যুত্থানে দেখিয়েছে। আর কত আমাদের রক্ত দিয়ে দেখাতে হবে যে আমরা দেশকে ভালোবাসি। রাইট, রাইট। আমাদের গানের মধ্যেও রক্ত লেগে আছে। নকিব ভাই, আমি তো আপনার কথা শুনলাম, এই কথাগুলো দর্শকরাও শুনছে, কিন্তু আপনি দর্শকদের জন্য কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ সেলিম ভাই, এবং ধন্যবাদ RTVকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যেটা আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি, এবং সবাইকে আমি যখন বিভিন্ন জায়গায় কথা বলতে যাই, ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বলতে যাই, আমি বললাম যে ভাই, দুটো কথা মনে রাখবে, একটা হচ্ছে দেশপ্রেম এবং নৈতিকতাবোধ। এই দুটো যদি আমরা আত্মস্থ করতে গ্রহণ করতে পারি, পৃথিবীতে বাংলাদেশকে আর কেউ ধরে রাখতে পারবে না। নৈতিকতাবোধ এবং দেশপ্রেম, এই দুটি আমি অ্যাডভাইস করতে চাই আমাদের নতুন জেনারেশনকে। এটা আমার মাথায়। আপনাকে অনেক ধন্যবাদ নকিব খান, অনেক অন্তরঙ্গ আলোচনা হলো। এই আলোচনার তো কোনো শেষ নেই। আপনাকেও অনেক ধন্যবাদ সেলিম ভাই, খুব ভালো লাগলো আসলে। মানে অনেকদিন পরে আপনার সঙ্গে আলোচনা করলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অক্ষরের গল্পের আয়োজনে এসে আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকিব খান যে অন্তরঙ্গ আলোচনা করলেন, হৃদয় খোলা যে কথা বললেন, আমাদের বর্ণমালা কিভাবে তাকে আক্রান্ত করে, কিভাবে তার হৃদয়ে ঢেউ তোলে, আমাদের সুর কিভাবে তাকে বিচলিত করে, কিভাবে তিনি দেশকে ভালোবাসেন, কিভাবে তিনি গান রচনা করেন, তিনি কি স্বপ্ন দেখেন, কি চান তিনি, তার চাওয়ার সঙ্গে আমাদের সবার চাওয়ার মিল আছে। কারণ আমরা তো সবাই বাংলা ভাষায় কথা বলি। প্রিয় দর্শক, আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই, বাংলাকে ভালোবাসতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।